টায়ার পাঞ্চার। খুব চাপের ব্যাপার। কোথায় পেলে আইজো আইজো আইজো। আচ্ছা এখনই তো না ফাইনালি F2 উইথ কাপস এদিকেই আসছে, দেখা যাক। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড। কেডি দ্য ফিল গুড চ্যানেলে সবাইকে স্বাগত। আগের এপিসোডটা দেখলেন আমরা কলকাতা থেকে নাগপুর, নাগপুর থেকে বোর টাইগার রিজার্ভ এবং বোরে সাফারি শেষ করে আমরা উমরেদ কার হান্ডলার দিকে রওনা দিলাম। এই উমরেদ কার হান্ডলার দিকে যে আমরা স্টার্ট করলাম, এখান থেকে আমি এপিসোড 2 শুরু করছি। এই 2 নম্বর এপিসোডে আমরা উমরেদ কার হান্ডলারকে কভার করব। উমরেদের ডিস্টেন্স বোর থেকে প্রায় 125 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা। আমরা এখন গাড়িতেই চললাম উমরেদ হোটেলের দিকে। বোর ভীষণ ভালো লেগেছে। যদি আমার আগের ব্লগটা না দেখে থাকেন, প্লিজ ভিজিট মাই চ্যানেল, ওখান থেকে বোর দেখে নেবেন। ভীষণ ভীষণ ভার্জিন আর সুন্দর জঙ্গল। সবাইকে আমি বলবো যেন বোরের জঙ্গলটাকে ভিজিট করে। ইন্ডিয়ার স্মলেস্ট টাইগার রিজার্ভ, বোর টাইগার রিজার্ভ। চললাম উমরেদ কার হান্ডলার, চলো। আমরা প্রায় পৌঁছে গেছি গোতনগাঁও। উমরেদ সিটির বাইরেটাই, উমরেদের জঙ্গলের কন্টিনিউশন এটা। আমরা এসে পৌঁছে গেলাম তপন্য হোমস্টে। এখন বাজে রাত 9টা। আমরা যেই গেট দিয়ে ঢুকলাম তার পাশে প্রপার্টি এটা, কিন্তু তপন্য হোমস্টেরই। এখানে বেশ নতুন কয়েকটা কটেজ তৈরি হচ্ছে দেখছি। দূর থেকে তো ভালোই লাগছে, একটু অন্যরকম। দেখা যাক। পায়েল, ঠান্ডা কেমন? সেরকম নেই, ম্যানেজেবল না পাপা? ঠান্ডা কেমন? ঠান্ডা কিন্তু কম, কলকাতার মতোই। কলকাতার মতো। ওটা দূর থেকে ভালো লাগছে দেখতে জায়গাটা। দেখি, আর টস করো কে কোনটা নেবে। কটা এটা? আচ্ছা ওইটা, ওকে। দেখি না, রুম টুরটা করে নি। হ্যাঁ, এসি ফ্যান চালাও কিন্তু বাহ রে বাহ, সুন্দর তো, একদম নতুন প্রপার্টি। হ্যাঁ বাহ, ভালো, বেশ সুন্দর। এসো এসো, তুই ভেতরে এসো। তুই ওখানে আছো কেন? চল দেখি। ইন্টারনেট অন্যরকম করে। বাথরুমটা খুলতে দেখি, বাথরুমটা খুলতে কেমন আছে। লাইট জ্বালা, পারিস কিরম দেখি। গিজার টিজার সবই আছে, স্ট্যান্ডার্ড যেমন সাইজ হয় তেমন পরিষ্কার। হ্যাঁ, এক্সট্রা কটও দিয়েছে তো 3 বেডের জন্য। আচ্ছা, মাঝে অনেকটা সময় কেটে গেছে। আমরা ওই পাশে তপন্য হোমস্টে, যেটা মালিক যেই বাড়িটায় থাকে, যেটা আগে হোটেল ছিল বা এখনও আছে, এই পার্টটা তো এক্সটেন্ডেড পার্ট। ওখানে গিয়ে আমরা ডিনারটা বলে দিলাম, ওনারা ঘরে পাঠিয়ে দিলেন। আর গিজারে জল আছে। মালিকের সঙ্গে কথা বললাম, খুব ভালো ব্যবহার, খুবই ভালো ব্যবহার। এবং
এইরকম উমরেদ কারহান্ডলায় এই মুহূর্তে খুব লিমিটেড থাকবার জায়গা, তার মধ্যে তপন্য হোমস্টেটা কিন্তু ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো ফিল্ডটা দেখুন, লেভেল করছে, ডেভেলপ করছে। এইসব জায়গায় ওরকমই এক একটা করে কটেজ হবে, যেটা হয়তো দিনের বেলা আর একটু ভালো আমরা দেখাতে পারবো। তবে কালকে আমাদের মর্নিং সাফারি যেটা শুরু হবে ভোর 5টা থেকেই, এখানেই আমাদের জিপসি চলে আসবে। অন্যান্য জঙ্গলের মতো এখানেও ওনারা ব্রেকফাস্ট আমাদের প্যাক করে দেবেন। আপাতত ডিনার করি, ড্রেসটা ছাড়ি, ডিনার করি, তারপরে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার। আপাতত গুড নাইট, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 26শে ডিসেম্বর, আমরা এখন আছি উমরেদ কারহান্ডলায়। এসছি কালকে রাতে ফ্রম বোট টাইগার রিজার্ভ। ভোর 5টা, কনকনে ঠান্ডা, কোথাও সূর্যের দেখাটিও নেই, ঘুটঘুটে অন্ধকার। যাচ্ছি উল্টো দিকে চায়ের ব্যবস্থা করতে, চা খেয়ে বেরিয়ে যাবো। মোটামুটি আমরা সকলে তৈরি, আমার মিসেস, আমার মেয়ে, ওদের ছেলে, তারাও প্রায় রেডি। চলুন আগে একটা গরম চায় চুমুক দিই, তারপর আবার কথা বলছি উমরেদ কারহান্ডলা কোথায়, কিভাবে আসবেন। চল, আমরা বলি এই উমরেদ কারহান্ডলা খুব ছোট একটা টাইগার রিজার্ভ, জাস্ট 198 স্কোয়ার কিলোমিটার। আপনারা যারা তারোবা আসার প্ল্যান করেন বা নাগপুরকে বেস করে তারোবা, পেঞ্চ বা ধরুন নাগজিরা করেন, তারা অবশ্যই বোট টাইগার রিজার্ভ আর উমরেদ কারহান্ডলাটা ঘুরে যাবেন। উমরেদ কারহান্ডলায় F2 বলে যে ফিমেল আছে, খুব অ্যাক্টিভ, তার 5 কাব নিয়ে রেগুলার দেখা যায়। ওর ব্লাড লাইন কিন্তু তারোবা থেকে, সেই মটকা সুরা তারা, তাদের ছেলে হচ্ছে সুরিয়া চলে আসে উমরেদে, এখানে আসে ফেয়ারির সঙ্গে ও মিটিংয়ে ওর F2 লিটার হয়। F2 হচ্ছে সবচেয়ে ছোট ফিমেল, ওদের সবচেয়ে ছোট মেয়ে। তার এখন 5টা বাচ্চা আছে, সেই 5টা নিয়ে ও এই গোথনগাঁওতে রয়েছে। ফেয়ারি চলে যায় কারহান্ডলায়, আর গোথনগাঁওতে আসে F2কে দেখার জন্য আজকে মেনলি আমাদের গোথনগাঁও ভিজিট করা, উমরেদ কারহান্ডলা। আমরা মোটামুটি রেডি, এখান থেকে বেরিয়ে যাব গেটে, ওখানে আমাদের জিপসি অপেক্ষা করবে। 6টা থেকে রাইড শুরু। চললাম মেন গেটের দিকে। তপান্না হোমস্টে থেকে গোথনগাঁও গেট একদমই কাছে। আমি একটু আগে ক্যামেরা অন করতে পারলাম না, ওখানে টাইগার ক্রসিং বলে একটা বোর্ড লাগানো ছিল, অর্থাৎ এই বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিকে অ্যানিমাল ক্রস করে। জঙ্গলের ভেতর দিয়েই রাস্তাটা, আমরা যাচ্ছি গেটের দিকে। আমি যেমন আগের ব্লগে বলেছিলাম যে নাগপুরকে বেস করে যদি আপনারা তারোবা বা পেঞ্চ করেন, তাহলে অবশ্যই বোর আর উমরেদ কারহান্ডলার কথাও মাথায় রাখতে পারেন। নাগপুর থেকে উমরেদের ডিস্টেন্স জাস্ট 45 কিলোমিটার্স, বা বোরের ডিস্টেন্স 70 কিলোমিটার। বোর থেকে উমরেদের ডিস্টেন্স 125 কিলোমিটার মতো। আর এখান থেকে তারোবাও খুব বেশি হবে না, সেটাও একটু বাদে বলে দিচ্ছি। তো আপাতত গেটের দিকে, নতুন জঙ্গল এক্সপ্লোর করুন, ভালো লাগবে। পৌঁছে গেলাম আমরা গোথনগাঁও গেট। এখান থেকে আমাদের সাফারি শুরু হবে। আমাদের জিপসি এখানেই অপেক্ষা করছে, চল। আচ্ছা, মহারাষ্ট্রের কোনো জঙ্গলেই কিন্তু জঙ্গলের ভেতর মোবাইল অ্যালাউড নয়, এটা এখানে গাইড অ্যালাউড হচ্ছে। এখানকার অফিস গোথনগাঁও গেটে। মোবাইল একদম সাইলেন্ট মোডে রাখতে হবে, এয়ারপ্লেন মোডে রাখতে বলে ওরা, কখনো বলে অফ করে রাখতে, কিন্তু সাইলেন্ট মোডে রাখা যেতে পারে। মোবাইল থেকে কোনো রকম ফটোগ্রাফি জঙ্গলের ভেতর অ্যালাউড নয়। মহারাষ্ট্রের সব জঙ্গলই, ইনফ্যাক্ট তারোবাতে গেলেও আমাদের হয়তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। ঠিক 6:30 শুরু হলো আমাদের রাইড। পরপর সমস্ত জিপসি ঢুকতে আরম্ভ করলো গোথনগাঁও গেট থেকে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, আমাদের দেখে বুঝতে পারছেন। অল সেট ব্রো, অল সেট। হ্যাঁ, আজকে আমরা F2কে দেখবই।
टाइगर जी F2 बहुत एक्टिव है ना अभी? हाँ F2 बहुत एक्टिव है, 5 कप से उनको 5 कप यहाँ पे 3 मेल है, 2 फीमेल है ओके और M4 मेल टाइगर। M4 मेल टाइगर हाँ M4 गोथनगांव लेक अपने रूटिंग के सबसे बड़ा लेक है ये। रूटिंग में 7 लेक्स है, टोटली 7 लेक्स। ओके ब्यूटीफुल लैंडस्केप এর নাম ওয়াকরি লেক এখনো বেশ ফগি চারিদিক কনকনে ঠান্ডা তার মধ্যে আমরা চলেছি यहाँ टाइगर के सिवा और क्या क्या है स्पॉटेड डियर है, नीलगाय है, बाइसन है, वाइल्ड डॉग, वाइल्ड गोट। अच्छा वाइल्ड डॉग दिखाई देता है हाँ वाइल्ड डॉग दिखाई देता है ओके টায়ার পাঞ্চার একদম জঙ্গলের ভেতরে খুব চাপের ব্যাপার ডাকু আর ডাকুর বউ ডাকুর মেয়ে পেছনে সব ডাকুর বন্ধু সব ডাকু বিড়ি পাতা সব আগে লোকে তুলতে আসতো জমে থেকে সেঞ্চুরি হয়ে গেছে আর আসে না প্রচণ্ড ডেন্স গোথনগাঁও খুব ডেন্স ভিজিবিলিটি প্রায় নেই বললেই চলে কেমন ঠান্ডা আছে বুঝতেই পারছেন মুখ থেকে ঘন্টা দুয়েক কেটে গেছে এখনো কোনো অ্যালার্ম কল পাওয়া যায়নি উই আর সার্চিং এলাম তুকুম লেক বাদিকটা নন ট্যুরিজম জোন কিন্তু ওদিকে F2 বাচ্চারা আছে বলে জানালো গাইড ভাই তা আমাদের এখানে অপেক্ষা করা ছাড়া ওদিকে যাওয়ার উপায় নেই লেফট হ্যান্ড সাইড তাই না প্রায় 2.5 ঘন্টা আমরা F2কে ট্র্যাক করছি তার 5 কাপস নিয়ে দাঁড়িয়েছিলাম ওইদিকে এখন শোনা গেল এই ঝিলের এপালের দিকে এসছিল একবার এসে ওদিকে চলে গেছে তারপর এখানে ওয়েট করছি কারণ ফেয়ারি কার আন্ডলায় F2কে এখানে জায়গা দিয়ে ওর মা ফেয়ারি কার আন্ডলায় চলে যায় তো এখন এখানে F2রই রাজত্ব সকালবেলা M4কে দেখা গেছে এদের বাবা सब कप गुलो
কিছুক্ষণের জন্য দুটো জিপসি দেখেছে M4 কে। তো আপাতত আমরা F2 এর পেছনে। ওরা ওদিকেই আছে, ডিপার্টমেন্টের গাড়ি সাইটিং হয়েছে। এটা তো কেউ নেবে না, বলছি যে সোলার প্যানেলের মতো দানা গেল। ফাইনালি F2 উইথ কাবস এদিকেই আসছে, দেখা যাক। আসছে 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 आवाज 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 অনেকক্ষণ অপেক্ষা করলাম, যতটুকু দেখতে পারলাম। ওরা আর একটু ডিপে মুভ করে গেছে, এদিকে আর বেরোয়নি। অ্যালার্ম কল পাওয়া যাচ্ছিল কনস্ট্যান্ট, এবং সে অ্যালার্ম কল বলে দিচ্ছিল যে মুভমেন্ট আরও ডিপার ওদিকটা। তো এদিকে আমরা আরও ঘন্টা দেড়েক ওয়েট করলাম, এখন অলরেডি 10টা বেজে গেছে। তো আমরা আলোচনা করে দেখছি আর কিছুক্ষণ দেখি, কারণ আমাদের এখান থেকে তাড়োয়া বেরোতে হবে। তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করা ঠিক হবে নাকি আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে প্রিপেয়ার করে তাড়োয়া যাবো, সেই ব্যাপারটা দেখে নিয়ে সেভাবে ডিসিশান নেব। চলে এলাম গোথান গেটের এক্সিটে। বাকি কথা ফিডব্যাক, এই জঙ্গল সম্বন্ধে ফিডব্যাক আমি পরে দিচ্ছি। শেষ হলো গোথানগাঁওর মর্নিং সাফারি। আমরা F2-কে দেখলাম, আর F2-র সবকটা বাচ্চাই ক্রস করেছে। আমরা দেখেছি একটা, মোট F2-র সঙ্গে তার একটা বাচ্চাকে দেখতে পেয়েছি, বাট অনেকটা দূর থেকে, যেটা আপনারা দেখলেন। এবার বলি, গোথানগাঁওর একটা জিনিস আছে, যদি আমার ব্যক্তিগত মত, আমাদের টিমের অ্যাটলিস্ট, যে এত জঙ্গল ঘুরেছি, গোথানগাঁও কিন্তু তাদের থেকে একটু পিছিয়ে। গোথানগাঁও যেটা হচ্ছে ভিজিবিলিটি ভীষণ কম, ভীষণ ঘন জঙ্গলের মধ্যে থেকে রাস্তা। জানি না, হয়তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বলে গরমকালে কিছু সাবস হয়তো কমে যেতে পারে, বাট গোথানগাঁও কিন্তু বোরের আশেপাশে যায় না। আই এম নট কম্পেয়ারিং উইথ তাড়োবা, পেঞ্চ, বান্ধবগড় অর কানা। আমি যদি বোরের সঙ্গে, নাগজিরার সঙ্গে বা সঞ্জয় ডুবরির সঙ্গে তুলনা করি, তাহলে গোথানগাঁও অনেক পিছিয়ে। কারহান্ডলা গেটের সাফারিটা কেমন, ওখানে ল্যান্ডস্কেপ কেমন আমার জানা নেই, but still we are little disappointed as far as the jungle safari enjoyment or ambience is concerned. Anyhow, আবার বললাম, এটা আমার ব্যক্তিগত মত। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা তাড়োবার উদ্দেশ্যে রওনা দেব। হোমস্টেটা ভালো। আমরা যে দিকটা ছিলাম, যেটা কালকে দেখালাম, ওই জায়গা এখনো তৈরি হচ্ছে, ওটা সেপারেট প্রপার্টি। এই পার্টটা আগে ছিল, এবং এখানে যে কটা ঘর আছে সেগুলো ফুল ছিল। ডাইনিং ভেতরে, রিসেপশন ভেতরে, বাইরে বসেও খাওয়া দাওয়া করা যেতে পারে। চলো লাঞ্চটা সেরে নিই। তাহলে শেষ হলো আমাদের উমরেদ কারহান্ডলার মর্নিং সাফারি।
একদিনের জন্য এসেছিলাম। আপনারা এর আগের এপিসোডে দেখেছেন কলকাতা থেকে নাগপুর, নাগপুর থেকে বোট টাইগার রিজার্ভ, সেখান থেকে উমরেদ কারহান্ডলা, আর আজকে মর্নিং রাইডটা আমরা উমরেদে নিলাম গোথানগাঁও গেটে। এখন আমরা যাচ্ছি তাড়োবা। এই ব্লগটা আমরা এখানেই শেষ করার আগে বলি, যদি উমরেদ কারহান্ডলা আসেন তাহলে শুধু গোথানগাঁও গেট না, একটু কারহান্ডলা গেটটাও এক্সপ্লোর করবেন। জঙ্গলটা এমনি খারাপ নয়, বাট ভীষণ ঘন, ভিজিবিলিটি একটু কম। তাহলে আজকের মতো শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। চোখ রাখুন আমাদের পরের ব্লগে, যেটা শুরু হচ্ছে এই উমরেদ কারহান্ডলা থেকে তাড়োবা অবধি। তাড়োবায় আমাদের মোট 3টে রাইড আছে। আজকে বিকেলে রাইড নেই, কালকে মর্নিং, ইভিনিং এবং তারপরের দিন মর্নিং রাইড। তারপর বিকেলবেলা ওখান থেকে নাগপুরে নাইট স্টে, পরের দিন নাগপুর থেকে কলকাতা। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। তাহলে শেষ হলো আমাদের কি জানি, সো দূর বাবা।